আচ্ছা, ভাবুন তো বিশ্বের অন্যতম ব্যস্ত একটা বাণিজ্যিক পথ যদি হুট করে বন্ধ হয়ে যায় তাহলে কি হতে পারে। আজকের এই বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা দারুণ একটা বিষয় নিয়ে কথা বলবো, এমন একটা বিষয় জানিয়ে শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ আর ভূরাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে রীতিমতো তুমুল তর্ক চলছে। আমরা কথা বলছি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া এবং এর ফলে সারা বিশ্বে যে একটা চেইন রিঅ্যাকশন বা অর্থনৈতিক ধাক্কা লেগেছে সেটা নিয়ে। চলুন এই জটিল বিষয়গুলোর একেবারে গভীরে ডুব দেওয়া যাক। তো চলুন আজকের আলোচনার ম্যাপটা একটু দেখে নিই। আমরা মূলত 5টি বিষয় নিয়ে কথা বলবো। 1. বিশ্বব্যাপী জ্বালানি সংকট। 2. এই সংকটের পেছনের ভূ রাজনীতি। 3. চীনের কৌশলগত স্থিতিস্থাপকতা। 4. বিটকয়েন নিয়ে বিতর্ক। এবং শেষে আমরা কি কোনো ইউটোপিয়া বা সোনালী যুগের দিকে যাচ্ছি নাকি বৈশ্বিক মহামন্দার দিকে। চলুন শুরু করা যাক। আমাদের প্রথম বিষয়টা হলো বিশ্বব্যাপী জ্বালানি সংকট এবং একটি অবরুদ্ধ চেকপয়েন্টের তাৎক্ষণিক প্রভাব। হরমুজ প্রণালীর মতো এত গুরুত্বপূর্ণ একটা জায়গা যখন বন্ধ হয়ে যায়, এর ধাক্কাটা কিন্তু শুধু আপনার এলাকার পেট্রোল পাম্পেই লাগে না, পুরো বৈশ্বিক বাজার ব্যবস্থাতেই রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে যায়। আর ঠিক এই কারণেই বিশেষজ্ঞদের মাথায় এখন সবচেয়ে বড় যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে তা হল, আমরা কি একটি বৈশ্বিক মহামন্দার দিকে এগোচ্ছি? শুনলে একটু ভয় লাগতেই পারে, তাই না? মজার ব্যাপার হলো অর্থনীতিবিদরা এই একটা প্রশ্নের উত্তরে দুই ভাগে বিভক্ত হয়ে গেছেন। কেউ দেখছেন ঘোর অন্ধকার, আবার কেউ বলছেন আরে না, সব ঠিক হয়ে যাবে। দেখুন, এখানে সম্পূর্ণ বিপরীত দুটো দৃষ্টিভঙ্গি রয়েছে। একদিকে আছেন অধ্যাপক স্টিভ কিন। তার মতে উৎপাদনের যে বিশাল অবকাঠামোগত ক্ষতি হচ্ছে সেটা আমাদের একটা দীর্ঘমেয়াদী মহামন্দার দিকে ঠেলে দেবে। অন্যদিকে আছেন স্টিফেন মুর। তিনি বেশ আশাবাদী। তার মতে এটা স্রেফ সাপ্লাই চেনের একটা অস্থায়ী সমস্যা, বলতে পারেন বিশ্ব অর্থনীতির উপর সাময়িক একটা ট্যাক্সের মতো, যা বাজার খুব দ্রুতই সামলে নেবে। আর এই পুরো বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটা সংখ্যা, $110। স্টিফেন মুর যেমনটা তুলে ধরেছেন, বছরের শুরুতে তেলের দাম যা ছিল সেখান থেকে লাফিয়ে লাফিয়ে সেটা ব্যারেল প্রতি $110 গিয়ে ঠেকেছে। একবার ভাবুন, জ্বালানির এই আকাশচুম্বী দাম পুরো বিশ্বের উৎপাদন আর পরিবহন খাতকে কিভাবে নাড়িয়ে দিচ্ছে। কিন্তু আসল ভয়ের জায়গাটা কোথায় জানেন? এই সংকটটা শুধু তেলের দামের মধ্যে আটকে নেই। স্টিভ কিনের দেওয়া তথ্যগুলো দেখলে যে কারো চোখ কপালে উঠবে। বিশ্বের 30% হিলিয়াম সরবরাহ এখন আটকে আছে। কৃষিকাজের জন্য অপরিহার্য সারের 30 থেকে 50% সরবরাহ ব্যাহত। এমনকি শিল্প কারখানায় ব্যবহৃত সালফিউরিক অ্যাসিডের অর্ধেকই উধাও। বুঝতেই পারছেন, ধাক্কাটা গিয়ে লাগছে একেবারে আমাদের কৃষি আর বেসিক ম্যানুফ্যাকচারিংয়ের শেকড়ে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, এত কিছুর পরও আমাদের ফিন্যান্সিয়াল মার্কেট বা শেয়ার বাজারগুলো এখনও ধসে পড়েনি কেন? স্টিভ কানের একটা দারুণ ব্যাখ্যা দিয়েছেন প্রখ্যাত বিনিয়োগকারী জর্জ সোরোসের একটা উক্তি দিয়ে। সোরোসের মতে বাজারগুলো আসলে প্রথমে কম প্রতিক্রিয়া দেখায় এবং পরে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায়। মানে হলো, বাজার শুরুতে পরিস্থিতি ঠিক মতো বুঝতেই পারে না, কিন্তু যখন কারখানার কাঁচামাল ফুরিয়ে গিয়ে উৎপাদন বন্ধ হয়ে যাবে তখন এই বাজারেই ভয়াবহ একটা ধস নামবে। তো এবার আসা যাক আমাদের দ্বিতীয় অংশে, সংকটের ভূ রাজনীতি। এই যে জ্বালানি নিয়ে এত বড় একটা শ্বাসরোধকারী পরিস্থিতি, এর মধ্যে বিশ্বের বড় বড় শক্তিগুলো কে কি চাল চালছে, চলুন সেই দাবার বোর্ডটা একটু দেখে নিই। এই মুহূর্তের ভূ রাজনৈতিক অবস্থা আসলে ভীষণ জটিল। দেখুন, যুক্তরাষ্ট্র এখানে নৌপথে পাহারার কথা ভাবছে, প্রবল চাপ তৈরি করছে। অন্যদিকে ইরান, বিশেষ করে আইআরজিসি, গেরিলা যুদ্ধের মাধ্যমে প্রণালী বন্ধ রেখে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের সর্বোচ্চ অর্থনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছে। আবার ইউরোপ কিন্তু ইরাক যুদ্ধের তিক্ত অভিজ্ঞতার কারণে যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে খুব একটা আগ্রহী নয়। তবে সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা হল সংযুক্ত আরব আমিরাত। নিজেদের অর্থনৈতিক স্থিতিশীলতা বাঁচাতে মরিয়া হয়ে তারা রীতিমতো ওপেক বা তেল রপ্তানিকারক দেশগুলোর জোট থেকেই বেরিয়ে এসেছে। এখন প্রশ্ন হল, পরিস্থিতি এত দূর গড়ালো কিভাবে? অধ্যাপক জিয়াং আর স্টিভ কিনের মতে যুক্তরাষ্ট্র নিজে কিন্তু এই আগুনে ঘি ঢালছে। পাকিস্তানে গিয়ে চরম কূটনৈতিক চাপ দেওয়া বা সামরিক জাহাজ পাঠানোর মতো সিদ্ধান্তগুলোকে অধ্যাপক জিয়াং স্পষ্টতই একটা উস্কানি হিসেবে দেখছেন। তাদের মতে এসব কারণে পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও ঘোলাটে হচ্ছে। তবে মুদ্রার উল্টো পিঠটাও আমাদের দেখতে হবে। স্টিফেন মুর কিন্তু যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপগুলোর জোরালো সমর্থন করেছেন। তার মতে অপরপক্ষ এমন একটা শাসন ব্যবস্থা যারা কিনা পারমাণবিক অস্ত্র বানাচ্ছে আর হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ হচ্ছে। তাই মুর মনে করেন যুক্তরাষ্ট্র এখানে কোনো যুদ্ধবাজ দেশ নয়, বরং একটা মানবিক শক্তি হিসেবে মানুষের জীবন বাঁচানোরই চেষ্টা করছে। কিন্তু সত্যি বলতে এই সংঘাত যদি আরও বাড়ে, পরিণতি কিন্তু কল্পনার চেয়েও ভয়ঙ্কর হতে পারে। স্টিভ কিন এমন কিছু সম্ভাবনার কথা বলেছেন যা রীতিমতো শিউরে ওঠার মতো। যেমন ধরুন, গালফ অফ টনকিনের মতো কোনো ঘটনার পুনরাবৃত্তি।
সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? আরব দেশগুলো তাদের মিঠা পানির জন্য ৯৬% ডিস্যালিনেশন বা লবণাক্ততা দূরীকরণ প্ল্যান্টের ওপর নির্ভরশীল। একবার ভাবুন, যদি ওই সব প্ল্যান্টে হামলা হয় তাহলে খাবারের অভাব তো দূরের কথা, মানুষ স্রেফ পিপাসাতেই মারা যাবে। এবার চলুন ৩ নম্বর পয়েন্টে যাই। চীনের কৌশলগত স্থিতিস্থাপকতা। হরমুজ প্রণালীর জ্বালানির উপর সবচেয়ে বেশি নির্ভরশীল দেশগুলোর একটি হয়েও বেইজিং কিভাবে এই পুরো বিশৃঙ্খলার বাইরে থাকছে? অধ্যাপক জিয়াংয়ের বিশ্লেষণে চীনের এই অবস্থাটা দারুণভাবে উঠে এসেছে। একদিকে দেখুন, তারা গোপন কূটনীতি কাজে লাগিয়ে আর নিজেদের বিশাল জ্বালানি মজুদ ব্যবহার করে সাময়িক ধাক্কাটা খুব ভালোভাবেই সামলে নিয়েছে, কিন্তু দীর্ঘমেয়াদের ছবিটা একটু ভিন্ন। চীন তো আসলে একটা রপ্তানি নির্ভর অর্থনীতি, তাই না? পুরো বিশ্ব যদি দেউলিয়া হয়ে যায় বা যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে চীনের মালপত্র কিনবে কে? তাই দীর্ঘমেয়াদে তারা কিন্তু বেশ বড় একটা ঝুঁকির মধ্যেই আছে। এখানে স্টিভ কিন একটা দারুণ পয়েন্ট তুলে ধরেছেন। পশ্চিমা বিশ্ব যখন তেলের জন্য একে অপরের সাথে লড়াইয়ে ব্যস্ত, চীন তখন নীরবে নিজেদের এই তেল নির্ভরতা থেকে বের করে আনার চেষ্টা করছে। তারা নবায়নযোগ্য জ্বালানি এবং থোরিয়াম চুল্লির মতো বিকল্প পারমাণবিক প্রযুক্তিতে কারি টাকা ঢালছে। আসলে আফিম যুদ্ধে সে পুরনো তিক্ত স্মৃতি চীনকে শিখিয়েছে যে টিকে থাকতে হলে যে কোনো মূল্যে স্বনির্ভর হতেই হবে। ঠিক আছে, এবার আসা যাক আমাদের ৪ নম্বর পয়েন্টে, বিটকয়েন বিতর্ক। জ্বালানি আর ভূ রাজনীতি থেকে বেরিয়ে এবার আমরা একটু আর্থিক ব্যবস্থার দিকে তাকাব। কারণ এই সংকট ক্রিপ্টোকারেন্সি আর কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থা নিয়ে একেবারে নতুন আর তুমুল একটা বিতর্কে জন্ম দিয়েছে। তো আসল ব্যাপারটা হলো অর্থ বা মানির সংজ্ঞাটা ঠিকমতো বোঝা। স্টিভ কিনের মতে অর্থ কিন্তু শুধুই জমানো কোনো সম্পদ বা কমোডিটি নয়, বরং ঐতিহ্যগতভাবে এটা হলো বিনিময়ের জন্য কোনো ব্যাংকের একটা প্রতিশ্রুতি বা দায়বদ্ধতা। কিনের মতে বিটকয়েনকে যেভাবে সবাই শুধু ভবিষ্যতের লাভের আশায় জমিয়ে রাখে বা হোডল করে, সেটাই প্রমাণ করে যে দৈনন্দিন কেনাকাটায় বা বিনিময়ের মাধ্যম হিসাবে এটা পুরোপুরি ব্যর্থ একটা কনসেপ্ট। একটু এই সংখ্যাটার দিকে খেয়াল করুন, $500। আপনি যদি 1 আউন্স সোনা উৎপাদন করতে যান, তার খরচই পড়বে প্রায় $500। কারণ গয়না বা ইলেকট্রনিক্সের সোনার একটা বাস্তব ব্যবহার আছে যা এর দামকে কখনো শূন্য হতে দেয় না। কিন্তু বিটকয়েনের এর তো কোনো ফিজিক্যাল অস্তিত্ব বা ব্যবহার নেই। স্টিভ কিন বলছেন, যদি হঠাৎ করে বিনিয়োগকারীরা বিটকয়েন থেকে মুখ ফিরিয়ে নেয়, তবে এর দাম ধসে পড়বে আর এর ব্যবহার শুধু অবৈধ লেনদেনের মধ্যেই আটকে থাকবে। তো বুঝতেই পারছেন, ক্রিপ্টোকারেন্সি নিয়ে এখানে একেবারে বিপরীত দুটো মত রয়েছে। স্টিভ কিনের চোখে বিটকয়েন হল পরিবেশের জন্য একটা মারাত্মক ক্ষতিকর জিনিস, যেটা দৈনন্দিন জীবনে কোনো কাজই আসে না। কিন্তু স্টিফেন মোর আবার ভিন্ন কথা বলছেন। তার মতে এই ত্রুটিপূর্ণ কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থা আর মূল্যস্ফীতির হাত থেকে বাঁচার জন্য ক্রিপ্টোকারেন্সি হতে পারে সাধারণ মানুষের জন্য সবচেয়ে স্বাধীন আর চমৎকার একটা বিকল্প। এবার আমরা চলে এসেছি আমাদের শেষ পয়েন্টে, ইউটোপিয়া নাকি বৈশ্বিক মহামন্দা। এটা সত্যি বলতে সভ্যতার জন্য চূড়ান্ত একটা স্লাইডিং ডোরস মুহূর্ত। আগামী দশকে আমরা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবো, এই ব্যাপারে বিশেষজ্ঞদের ভবিষ্যৎবাণী এতই আলাদা যে মনে হচ্ছে আমরা দুটো ভিন্ন গ্রহের কথা শুনছি। আর এই পরিস্থিতিটা চমৎকারভাবে সেই বিখ্যাত স্লাইডিং ডোরস বা ভাগ্যের দুটো ভিন্ন দরজার রূপকটাকে তুলে ধরে। বাম দিকে দেখুন একটা অন্ধকার গুহার মতো ভবিষ্যৎ। কিন আর জিয়াং মনে করেন আমরা হয়তো কয়েক দশকের মহামন্দা, জিডিপির বিশাল পতন আর জলবায়ু বিপর্যয়ের দিকে এগোচ্ছি। কিন্তু ডান দিকে তাকালে দেখবেন একেবারে একটা সোনালী যুগের হাতছানি। স্টিফেনের মুরের ধারণা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবোটিক্সের সাহায্যে আমরা সব দুরারোগ্য ব্যাধি সারিয়ে তুলব আর বিশ্বজুড়ে তৈরি হবে বিপুল পরিমাণ সম্পদ। তো সব তথ্য আর বিশ্লেষণ তো দেখলাম, শেষে এসে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে চরম জ্বালানি সংকট আর অন্যদিকে প্রযুক্তির অবিশ্বাস্য অগ্রগতি, এই দুয়ের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আমাদের সভ্যতা বর্তমানে এই স্লাইডিং ডোরের ঠিক কোন দিক দিয়ে হাঁটছে? ধ্বংসের দিকে নাকি এক নতুন সোনালী যুগের দিকে? কি মনে হয় আপনাদের? উত্তরটা হয়তো আগামী কয়েক বছরের মধ্যেই আমাদের সবার চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে। এতক্ষণ সাথে থেকে এই বিশ্লেষণটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।